টিভি। চলে এলাম প্রবাসী স্বাস্থ্য কথার 21তম পর্বে, নতুন বছরের প্রথম দিনে। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা দর্শক মন্ডলী। প্রথমে জানিয়ে নিচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, মানে হ্যাপি নিউ ইয়ার। আমরা আজকে নতুন বছরে পদার্পণ করলাম। আশা করি 2020 সালটা আমাদেরকে যেরকম ধাক্কা দিয়ে গিয়েছিল, 2021 সালটা যাতে আমাদেরকে আবার স্থিরতায় নিয়ে আসে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমাদের নতুন বছরের প্রথম পর্ব শুরু করছি। আজকে আমাদের সাথে আহ যিনি গেস্ট হিসেবে আছেন, তার সাবজেক্টটাও খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ফরেনসিক মেডিসিন। আমরা তো গত কয়েক পর্বে আমাদের, যেহেতু গত পুরো 2020 সালটা আমাদের গিয়েছে করোনার বিষে, তো আমাদের প্রত্যেকটা পর্ব ছিল করোনা নিয়ে কথাবার্তা, করোনার ব্যাপারে আমাদের কি কি চিন্তা ভাবনা, কি কি করণীয়, সব ছিল। কিন্তু এখন নতুন বছরে নতুন দিনে আমরা একটু করোনা ভুলে থাকতে চাই। অনেক হয়েছে, হ্যাঁ, নতুন বছরটা আমরা চাই যাতে নতুন করে কাটাতে পারি। তো আমাদের আজকের বিষয়, আমরা আজকে আমাদের কিছু সামাজিক বিভিন্ন ধরনের ঝামেলা, সমস্যা, সাংসারিক সমস্যা, এগুলো নিয়ে আমাদের একটা বিষয় আমরা আজকে উপস্থাপন করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে ম্যারেজ, ডিভোর্স অ্যান্ড নিউলিটি অফ ম্যারেজ। তো আজকে আমাদের গেস্ট হিসেবে যিনি আছেন, তিনি হচ্ছেন ডক্টর নাশিদ তাবাসসুম খান। উনি অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফরেনসিক মেডিসিন, জেডএইচ শিকদার্স উইমেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য আবারও ধন্যবাদ। একটা নতুন বছরের প্রথম দিনে আমরা যে অনুষ্ঠানটা করতে পারছি, আপনাকে আমাদের অতিথি হিসাবে পেয়ে আমরা খুবই খুশি। তো গত পুরো বছরটা আসলে আমরা মানে বিধ্বংসী করোনা নিয়ে এত বেশি আলোচনা করে ফেলছি, নতুন বছরের শুরুটা আমরা আসলে এখন আর করোনা নিয়ে যেতে চাচ্ছি না যদিও বা। তারপরেও বলবো, যেহেতু আহ আপনি করোনার সময়ও ক্লাস নিয়েছেন, স্টুডেন্টদের পড়াশোনা করিয়েছেন, তো ওই সময়টাতে কিভাবে স্টুডেন্টদের একাডেমিক অ্যাক্টিভিটিস গুলোকে সাজিয়েছিলেন বা মেনটেন করেছিলেন কিভাবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কোভিড-19 কথাটা তো আসলে সারা বিশ্বে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, এটা তো সবারই জানা। তো জি, এটা আমাদের প্রত্যেকেরই জীবন এবং জীবিকার জন্য আমাদের তো প্রতিনিয়ত কাজ করে যেতেই হচ্ছে। আমরা অফিস জি, করছি, কলেজে যাচ্ছি, এমবিবিএস স্টুডেন্টদেরকে অনলাইনে ক্লাস নিচ্ছি। তো আমরা যেটা জি, করেছি যে আমরা এমবিবিএস আমাদের যে ফরেনসিক মেডিসিন সাবজেক্টটা আমরা জি, প্রতিনিয়ত অনলাইন ক্লাসের আমরা ব্যবস্থা করেছি। এখনো আমরা সেটা চালিয়ে যাচ্ছি এবং অত্যন্ত আমি খুশি যে আমাদের কলেজের যারা স্টুডেন্টস তারা অত্যন্ত জি। সিনসিয়ারলি পরিচয় দিচ্ছে এবং তারা প্রতিদিন আমাদের রুটিন মাফিক ক্লাসে অ্যাটেন্ড করছে এবং আমাদেরকে সহযোগিতা করছে, নিজেদেরকেও সহযোগিতা করছে। তো এভাবে চালিয়ে যাচ্ছি। এখন জীবন ঝুঁকি নিয়ে তো আমাদেরকে এগিয়ে যেতেই হবে, যেহেতু সিচুয়েশনটা ভালো না। 2020 সালটা চলে গেল, আজকে নতুন বছরে আমরা পা দিলাম। আল্লাহ পাক জানেন আমরা আসলে কিভাবে সামনে এগোবো। তো নতুন বছরের সবাইকে শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। তো এই আছি আর কি, আলহামদুলিল্লাহ ভালো আছি, বেঁচে আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আসলে ভালো থাকাটাই আসলে আসল কথা। আমরা সুস্থ আছি, এর থেকে বড় নিয়ামত আসলে আর নাই। আর আচ্ছা, কিছুই নেই। তো জি, আহ চলে যাবো আমরা আলোচনায়। তার আগে জানতে চাচ্ছি, ফরেনসিক মেডিসিন সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আপনার এই সাবজেক্টে আসার চিন্তা ভাবনা শুরু হয়েছিল কিভাবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে একটু বলি। আমি ফার্স্টে আসলে একসময় গুলশানে থাকতাম। তো সেখানে গুলশানে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজটা আছে, প্রাইভেট মেডিকেল কলেজ, সেখানে আমি 3 বছর লেকচারার ছিলাম ফরেনসিক মেডিসিনের। তো ওখানে যখন লেকচারার হিসেবে স্টুডেন্টদেরকে পড়াতাম, পড়াতে জি, পড়াতে 3 বছরের মধ্যে কখন যেন এই সাবজেক্টটা আমার ভালো লেগে গেল। মনে হলো যে, আচ্ছা, এবং আমি নিজেও অনেক ইন্টারেস্ট ফিল করতাম, কেন জানি না আমার ভালো লাগতো।
তো আমি পড়াতে পড়াতে আমার একটা স্কিলনেস একটা মানে হলো। তো তারপরে আমি ঢাকা মেডিকেলে পরীক্ষা দিলাম, কোর্সের জন্য চান্স পেয়ে গেলাম, পোস্ট গ্রাজুয়েশনের জন্য যাত্রা শুরু হয়ে গেল, ক্যারিয়ার শুরু হয়ে গেল, ফরেন্সিকে ক্যারিয়ার করলাম শেষ পর্যন্ত। যাক, শুনতে ভালো লাগছে। ফরেনসিক মেডিসিন আমাদের আমাদের সবার কাছে খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট ছিল সব সময়। আমরা নিজেদেরকে মানে নর্মালি বলছি যে আমরা নিজেদেরকে ভাবতাম যে আমরা খুব সিআইডি সিআইডি গোছের কিছু পড়াশোনা করছি। যাই হোক, চলে আসি আলোচনাতে। তো জি আমরা আজকের বিষয়টা যেহেতু আমাদের এই ম্যারেজ নিয়ে, তো প্রথমেই আমি চলে যাব যে ফরেনসিক ভিউতে আসলে ম্যারেজ বলতে আমরা কি বুঝি। জি আসলে জি। অ্যাকচুয়ালি আমরা ফরেনসিক ভিউতে আমরা যেটা স্টুডেন্টদেরকে সবসময় ডেলিভারি করছি যে ম্যারেজ, ম্যারেজ জি। জিনিসটা অ্যাকচুয়ালি ফরেনসিক মেডিসিনের পরিভাষায় আমরা যদি বলি, তাহলে বলতে হয় হচ্ছে ম্যারেজ হচ্ছে একটা লিগ্যাল কন্ট্রাক্ট বিটুইন ম্যান অ্যান্ড ওম্যান which জি। implies physical union by coitus in an appropriate age। আমি যদি একটুখানি ভেঙে বলি, তাহলে এটার অর্থ কি দাঁড়াবে? এটা হচ্ছে এটি একটি স্বামী এবং স্ত্রীর মধ্যকার একটি বৈধ আইনি দলিল, যার মাধ্যমে তারা পারস্পরিক ভাবে অবস্থানের বৈধতা অর্জন করে। এবং শুধু তাই না, এবং এর মাধ্যমে দৈহিক চাহিদার পূর্ণতা ঘটাতে সক্ষম হয়। তো এখানে দুজনের যে পাশাপাশি তারা এটাকেই আমরা অ্যাকচুয়ালি ম্যারেজ বলছি। তো যেটা আমি বলেছি যে এর আগে ডেফিনেশনে যে ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এজ, তো একটা এইজের নিচে যদি আমরা সেটাকে ম্যারেজে কেউ মানে দুইজন একসাথে মানে ম্যারেজেবল এজ না হলে কিন্তু আমরা তাকে ম্যারেজ বলতে পারবো না, সেটাই আমি পরে আসছি। তো আমি যেটা বলেছি যে ম্যারেজের ডেফিনেশন কিন্তু শুধু পাশাপাশি অবস্থান করলে চলবে না, এখানে অবশ্যই এখানে একটা যে তাদের মধ্যবর্তী ফিজিক্যাল যে রিলেশনশিপটা সেটা হেলদি হতে হবে এবং সেটাকে মেইনটেইন করতে হবে। সেটা মেইনটেইন করা ছাড়া শুধু পাশাপাশি যদি আমরা অবস্থান করি, এটা কিন্তু ম্যারেজের ডেফিনেশনটাকে ফুলফিল করছে না। তো এটাই হচ্ছে মানে আমার কাছে, আমি আপনাকে বললাম যে এটা আমরা এইভাবেই ম্যারেজের ডেফিনেশনটা বলে থাকি। আচ্ছা, যাক, ভাল লাগলো শুনে। আহ আসলে এখন সমাজে যেদিকেই দেখছি ডিভোর্সের সংখ্যা কিন্তু খুব বেড়ে গেছে। কথায় কথায় ডিভোর্স হচ্ছে। আগের দিনে যেমন দেখা যেত যে মানুষজনের ধৈর্য শক্তি, সহ্য শক্তি এগুলো অনেক বেশি ছিল, যার কারণে এগুলোর সংখ্যাটা অনেক কম ছিল। কিন্তু আজকাল আসলে মানুষের, জানি না উন্নতির কারণে কিনা না কিসের কারণে, বেশি দিন কেউ কোনো সহ্য করার কোনো নজির এখন আর দেখাচ্ছে না। মাথা গরম হলেই ডিভোর্স। তো ডিভোর্সের ক্ষেত্রে আসলে প্রধান শর্তগুলো কি কি হতে পারে? মানে একটা ছেলে একটা মেয়েকে, অথবা একটা মেয়ে একটা ছেলেকে যখন ডিভোর্স দেয়, সেটা মানে কি কি কারণে একটা মানে এই ক্লেমটা করা যেতে পারে? জি। জি, আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ। অ্যাকচুয়ালি কিছু কিছু সার্কামস্টেন্সেস আছে যেখানে কিনা একজন নারী কিংবা একজন জি। পুরুষ একজন জি। অপরজনকে ডিভোর্স ক্লেম করতে পারে। তো সেই গ্রাউন্ড গুলো কি কি সেটা সম্বন্ধে আমি আপনাকে একটু বলি। সেটা হচ্ছে যখন প্রথম যেটা শর্ত আমরা বলি, সেটা হচ্ছে একটা হাজবেন্ড শারীরিক ভাবে সক্ষম কিনা, তার মানে সে পোটেন্সিটাকে মেনটেন করতে পারছে কিনা। যে হাজবেন্ড যদি পার্মানেন্টলি পোটেন্ট হয় তাহলে কিন্তু সেখানে ম্যারেজের কোনো গ্রাউন্ড আসে না। কিন্তু যদি একটা হাজবেন্ড যদি শারীরিকভাবে একটা স্ত্রীর দৈহিক চাহিদা পূরণের ক্ষেত্রে অক্ষম হয়, যেটাকে আমরা বলি ইম্পোটেন্সি, ঠিক আছে, মানে জি। মেডিকেলের পরিভাষায়, তো সেক্ষেত্রে একটা ওয়াইফ কিন্তু একটা হাজবেন্ডকে ডিভোর্স ক্লেম করতে পারে, অবশ্যই পারে, এবং এটা একটা গ্রাউন্ড সাপোর্ট করে। এখানে একটা কথা বলা খুবই জরুরি, সেটা হচ্ছে যে একটা ওয়াইফ যদি ইম্পোর্টেন্স হয়, সে যদি শারীরিক চাহিদা আহ, মেটাতে অক্ষম হয়, এক্ষেত্রে কিন্তু হাজবেন্ড ওয়াইফকে ডিভোর্স ক্লেম করতে পারবে না, এটা কিন্তু একটা লই আছে। বাট হাজবেন্ড যদি ইম্পোর্টেন্সিতে ভোগে, তাহলে কিন্তু ওয়াইফ হাজবেন্ডকে ডিভোর্স ক্লেম করতে পারবে। কেন পারবে সেটা একটু বলে দিই। সেটা এই জন্য জি। পারবে যে আমরা কিন্তু এই বৈবাহিক যে সম্পর্কটা,
এই সম্পর্ক এবং এই ফিজিক্যাল রিলেশন যেটাকে আমরা আসলে একটু বলি, সেক্ষেত্রে কিন্তু হাজবেন্ড হয়ে যায় অ্যাক্টিভ পার্টনার এবং ওয়াইফ থাকে প্যাসিভ পার্টনার। এই কারণে হাজবেন্ড যদি ইম্পর্টেন্ট হয় কিংবা অক্ষম হয়, সেক্ষেত্রে ওয়াইফ কিন্তু এই গ্রাউন্ডে হাজবেন্ডকে ডিভোর্স ক্লেম করতে পারবে, কিন্তু হাজবেন্ড ওয়াইফকে পারবে না। এটা একটা গ্রাউন্ড গেল। এবং সেকেন্ডলি আমরা যেটা আর একটা গ্রাউন্ড বলি যে ডিভোর্সের ক্ষেত্রে একটা গ্রাউন্ড হয়, সেটা হচ্ছে এনি টাইপ অফ ইনকিউরেবল ডিজিজ। জিনিসটা কি? যদি কোনো হাজবেন্ডও হতে পারে, ওয়াইফও হতে পারে। যদি কোনো হাজবেন্ড কিংবা ওয়াইফ মানসিক শারীরিকভাবে কোনো অক্ষমতায় ভোগে কিংবা কোনো হরমোনাল ডেফিসিয়েন্সি থাকে কিংবা যে কোনো ধরনের একটা পাগলামি তার মধ্যে থাকে, মানসিক একটা দ্বন্দ্ব থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা ওয়াইফ কিংবা একটা হাজবেন্ড দুইজনকে এই ইনসেনিটির কারণে, এই পাগলামির কারণে এবং মনোরোগটা স্থায়ী হওয়ার কারণে একজন অপরজনকে ডিভোর্স ক্লেম করতে পারে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যদি কিনা এখানে ইনসেনিটি যেটাকে বলা হয়, যে মনোরোগ যেটাকে, পাগলামি যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু দুই পর্যায়ে যেতে পারে। সেটা কিভাবে? সেটা হচ্ছে একটা স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। যদি কেউ কোনো পাগলামির শিকার হয় কিংবা কোনো মনোরোগে আক্রান্ত হয়ে যায়, ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনে ভুগে কিংবা যে কোনো ধরনের কোনো পরিস্থিতিতে, কোনো শকে সে যদি কোনো মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই সেই হাজবেন্ড কিংবা ওয়াইফকে একটা চিকিৎসার শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তাকে ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। ট্রিটমেন্ট করতে করতে সে ভালো হয়ে গেল, তাহলে কিন্তু এটা আর ডিভোর্সের গ্রাউন্ডের মধ্যে পড়বে না, কারণ সে তো টেম্পোরারিলি মানে ইনস্যানিটিতে ভুগছিল, এর মধ্যে তারপরে সে ঠিক হয়ে গেছে। সুতরাং এটা কিন্তু আর ডিভোর্সের গ্রাউন্ডে পড়ছে না। কিন্তু তাকে চিকিৎসা করানো হয়েছে, তাকে হয়তো মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাওয়া হয়েছে, কাউন্সিলিং এরও ব্যবস্থা করা হয়েছে, মেডিকেশনের ব্যবস্থা করা হয়েছে, তারপরে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত তাকে চিকিৎসাধীন অবস্থায় থাকতে থাকতে তারপরেও তার কোনো উন্নতি হলো না, সে আগের পর্যায়ে রয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে একটা হাজবেন্ড কিংবা ওয়াইফ পরস্পরকে ডিভোর্স ক্লেম করতে পারে। এটা একটা ডিভোর্সের অত্যন্ত একটা শক্তিশালী গ্রাউন্ড হিসেবে কাজ করে। এটা একটা গেল। তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা বেসিক নিডস অথবা আপনার মৌলিক চাহিদা যেটাকে বলে, একটা হাজবেন্ড একটা স্ত্রীকে একটা মৌলিক চাহিদা পূরণ করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তার অন্ন, বস্ত্র, বাসস্থান এই জিনিসগুলো করবে, মানে মেনটেন করবে। সেক্ষেত্রে কোনো হাজবেন্ড যদি এই জিনিসটা করতে অপারগ হয়ে থাকে এবং তার স্ত্রীর যে এই মৌলিক চাহিদাটা এবং এই বেসিক নিডসটা যদি পূরণ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু একটা স্ত্রী অবশ্যই তার পারিপার্শ্বিকতার স্বার্থে একটা হাজবেন্ডকে ডিভোর্স ক্লেম করতে পারে। এরপরে আসেন আর একটা যেটা, সেটা হচ্ছে এনি টাইপ অফ ইনকিউরেবল ডিজিজ কিংবা কমিউনিকেবল ডিজিজ, হতে পারে এইচআইভি ইনফেকশন, হতে পারে লেপ্রোসি, হতে পারে এনি টাইপ অফ ভেনেরিয়াল ডিজিজ। এই ধরনের ডিজিজের ক্ষেত্রে যদি এটা ইনকিউরেবল পর্যায়ে থাকে এবং এটা ট্রান্সমিশনের খুব হাইলি একটা চান্স থাকে, একজনের সাথে আরেকজন পাশাপাশি থাকার ক্ষেত্রে সেও এফেক্টেড হয়ে যাওয়ার চান্স থাকে, এবং মেইনলি যেটা বলছি ইনকিউরেবল ফর্মে থাকে, এটা ঠিক হচ্ছে না এবং হবে না এবং অন্যজন আক্রান্ত হয়ে যাচ্ছে একজনের দ্বারা, সেক্ষেত্রে কিন্তু এই গ্রাউন্ডে একটা ওয়াইফ কিংবা হাজবেন্ড একে অপরকে ডিভোর্স ক্লেম করতে পারে। এরপরে আসেন যেটা আমাদের অসম্ভব প্রচলিত এবং আমাদের প্রতিটি বাংলাদেশের আঙ্গিকে মানে খুবই কমন এবং বিশ্বব্যাপী, সেটা হচ্ছে একটা অ্যাডাল্টারি কেস, তৃতীয় সম্পর্ক আমরা যেটা বলি। ঠিক আছে, ফরেন্সিক গ্রাউন্ডে এটা কিন্তু খুব শক্তিশালী একটা গ্রাউন্ড হিসেবে কাজ করে থাকে। সেটা হচ্ছে হাজবেন্ড কিংবা ওয়াইফের যদি কোনো এক্সট্রা ম্যারাইটাল রিলেশন মেনটেন হয় এবং যেটা থেকে কিংবা ওয়াইফ কিংবা হাজবেন্ড কেউ ফিরতে পারছে না। কিছু কিছু গ্রাউন্ড আছে কিন্তু রিভার্সিবল গ্রাউন্ড, কিছু কিছু গ্রাউন্ড আছে কিন্তু ইরিভার্সিবল গ্রাউন্ড। রিভার্সিবল যেমন যেটাকে ঠিক করে ফেলা যায়, আপনাকে কেউ খাদ্য, বস্ত্র, বাসস্থান দিচ্ছে না কিন্তু সে দেওয়া শুরু করলো, সেটা কিন্তু রিভার্সিবল হয়ে গেল। ঠিক আছে, হাজবেন্ডের সাথে ওয়াইফের বনিবনা হচ্ছে না, সেটা কিন্তু একটা রিভার্সিবল। তারা যদি একটা সমঝোতায় আসে, নিজেদেরকে যদি একটু ইমপ্রুভ করে নেয় আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, তাহলে কিন্তু সেই জিনিসটা ডিভোর্সের পর্যায়ে আগিয়ে যায় না।
কিন্তু সেটা ইরিভার্সিবল পর্যায়ে চলে গেল, যেটা বলছিলাম যে একটা এক্সট্রা ম্যারাইটাল, যেটা বলছিলাম অ্যাডাল্টারি, তৃতীয় সম্পর্ক, সেক্ষেত্রে কিন্তু একে অপরের মধ্যে কিন্তু একটা মানে একটা স্পেস তৈরি হয়ে যায়, এবং হতে হতে এটা যদি চরম পর্যায়ে চলে যায়, কেউ আর কারো কাছে ফিরতে পারছে না, অনেক দূর এগিয়ে গেছে, সেক্ষেত্রে একটা হাজবেন্ড এবং ওয়াইফ অবশ্যই পরস্পরকে নিজেদের অবস্থান থেকে ডিভোর্স ক্লেম করতে পারে। তারপরে আরেকটা অতি প্রয়োজনীয় জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এই সমাজে এখন অসম্ভব অপকর্ম ছড়িয়ে পড়েছে। সেটা কি? সেটা যেমন আমরা রেপ হতে পারে, ধর্ষণ হতে পারে, এনি টাইপ অফ পারভার্টেড সেক্স প্র্যাকটিস, ঠিক আছে, মানে বিকৃত যৌনাচার বেড়ে গেছে, এবং ক্রিমিনাল সেক্স প্র্যাকটিস বেড়ে গেছে, পারভার্টেড সেক্স প্র্যাকটিস বেড়ে গেছে। এই ধরনের সেক্স প্র্যাকটিস যদি কারো মধ্যে থাকে, কিংবা রেপের এলিগেশন যদি কোনো হাজবেন্ডের এগেনস্টে একটা ওয়াইফ আনে কিংবা পায়, এবং সেটা কি প্রুভড হয়ে যায়, অবশ্যই একটা ওয়াইফ এই গ্রাউন্ডে এবং এই এলিগেশনে একটা হাজবেন্ডকে ডিভোর্স ক্লেম করার ক্ষমতা রাখে, এবং গ্রাউন্ডটা কিন্তু সৃষ্টি হয়ে যায়। তো এটা একটা গেল। তারপরে আর একটা আছে অত্যন্ত একটা বার্নিং ইস্যুস, সেটা হচ্ছে আমাদের এখানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেটা এখন প্রচন্ড প্রচলিত, সেটা হচ্ছে ভায়োলেন্স এগেনস্ট ওমেন, ডোমেস্টিক ভায়োলেন্স, ঠিক আছে, এই ভায়োলেন্স যেটাকে আমরা বলছি নারী নির্যাতন। হ্যাঁ, প্রতিটি ঘরে ঘরে কিন্তু এখন নারী নির্যাতনের একটা মাত্রা কিন্তু প্রকট আকার ধারণ করেছে। হাজবেন্ড শুধু তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করছে না, তাকে মেন্টালি হ্যারাসমেন্ট করছে, হিউমিলিয়েট করছে। প্রত্যেকটা নারী ঘরে ঘরে কম বেশি হিউমিলিয়েশনের শিকার হচ্ছে, যেটাই কিনা কোনো সুরাহা হচ্ছে না, এবং হাজবেন্ডও তার থেকে ঠিক হচ্ছে না। এবং হাজবেন্ডের ক্ষেত্রেও হতে পারে, শুধু নারীর ক্ষেত্রে বলবো না, একটা হাজবেন্ডও একটা তার পার্টনার কিংবা ওয়াইফের দ্বারা হিউমিলিয়েট হতে পারে, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন। কিন্তু যেটা বলতে চাচ্ছি যে নারী নির্যাতন, এই নারী নির্যাতন এবং এনি টাইপ অফ অ্যাসল্ট, এনি টাইপ অফ মেন্টাল টর্চার, ফিজিক্যাল হার্ম, হোয়াট এভার ইট ইজ, এই জিনিসগুলো যখন প্রকোপ আকার ধারণ করে, তখন কিন্তু একটা মেয়ে কি করে, সে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়। অনেক মেয়ে কিন্তু এইটার উপরে বেসিস করে কিন্তু সুইসাইডের দিকে চলে যাচ্ছে। আর যারা মনে করছে যে না, ধর্মীয় একটা অনুশাসনকে যারা মিনিমাম একটা রীতিনীতিকে মেনটেন করে, তারা আবার চিন্তা করছে যে না, আমি ওই পথে যাব না, আমি জীবনটাকে বাঁচিয়ে রাখি, আমি ডিভোর্স দিয়ে দিই। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে ডিভোর্সের শরণাপন্ন হয়ে যাচ্ছে। তো এই ধরনের যে প্রতিদিন যে পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে যে আমাদের দেশের মেয়েরা, যে ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্সটা ক্রিয়েট হচ্ছে, এই জন্য কিন্তু প্রচুর মাত্রায় ডিভোর্সের সংখ্যাটা বেড়ে গেছে। এরপরে আর একটা যেটা বলবো, সেটা হচ্ছে যে যেটা প্রথমে বলেছি, যে হাজবেন্ড ওয়াইফের বনিবনা হচ্ছে না, ঠিক আছে, একজন আর একজনকে বুঝতে পারছে না, এবং তার চাওয়ার সাথে মানে পাওয়া মিলছে না। হ্যাঁ, একজন আর একজনকে তার মতন করে তার অবস্থানে থেকে বুঝতে পারছে না। তো বৈষম্য তৈরি হচ্ছে, নিজেদের মধ্যে একটা স্পেস তৈরি হয়ে অনেক বড় একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। তো তখন আস্তে আস্তে সেটা কি হচ্ছে, একটা টক্সিক রিলেশনের দিকে চলে যাচ্ছে। তো এই টক্সিক রিলেশনটা এখন আর অনেকেই এটাকে জিরিয়ে রাখতে চায় না, মেনটেন করতে চায় না, তারা ভাবে জীবনটা এক, ঠিক আছে। তো এই কারণে কিছুটা অনেক সময় দেখা যায় যে ভালো থাকতে চায়, যখন এটাকে অসম্ভব মাত্রায়, এটা যখন আর কন্ট্রোলের সীমারেখা ছাড়িয়ে যায়, আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন একটা নারী কিংবা একটা পুরুষ তার অবস্থান থেকে ডিভোর্সের ক্লেমটা করতে পারে। এবং এই ডিভোর্স গুলোই, মানে এই গ্রাউন্ড গুলোই কিন্তু একটা কজ অফ ডিভোর্স হিসেবে কাজ করছে। আচ্ছা, এই কারণগুলো কি বাংলাদেশে আগে ছিল না, নাকি এখন বেড়ে গেছে? কারণ ডিভোর্সের সংখ্যা এই পরিমাণে বাড়ার কারণটা কি? হ্যাঁ, এটা খুবই একটা সুন্দর প্রশ্ন করেছেন। এটা আমার কাছে, আমার দৃষ্টি মতে যেটা মনে হয় যে ডিভোর্স, এটা জাস্ট আমি আমার দৃষ্টি মতে বলছি যে এটার বাড়ার একটু সমূহ কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে ডিমান্ড এবং সাপ্লাই, চাওয়া এবং পাওয়ার অসামঞ্জস্যতা, ঠিক আছে। একটা মেয়ে একরকম ভাবে চাচ্ছে, তার নিডস একরকম, হাজবেন্ড সেটা ফুলফিল করতে পারছে না। মেয়েটারও বুঝতে হবে, হাজবেন্ডের ইনকামের দিকে মেয়েটাকে তাকাতে হবে, তার অ্যাবিলিটি কতটুকু সেটাকে তার যাচাই করতে হবে, সেটাকে ইভালুয়েট করে সেভাবে তাকে চলতে হবে। সেই মেয়েটাও সেটা চাচ্ছে না, চলতে চাচ্ছে না। আজকালকার মেয়েরা তো একটু স্বাধীন চেতা হয়, এটা তো ঠিক আছে, সেটা একটা আছে। আর হাজবেন্ডরাও তার ওয়াইফ যেটা চাচ্ছে সেই ডিমান্ডটা
ফুলফিল করতে পারছে না, এটার জন্য মেয়েরা ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। আর একটা হচ্ছে যে, যেটা আমি আগেই বলেছি, ডিসঅ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, অফ দ্য ফ্যামিলিয়াল ট্র্যাডিশন কিছু থাকে, যে মানে একটা মেয়ে একটা নতুন পরিবারে গেল, কিন্তু যে দেখলো যে মেয়েটা যেভাবে বেড়ে উঠেছে ছোটবেলা থেকে, সেই মেয়েটা সেই পরিবেশে যে সেই পরিবেশটা আর পেল না। হয়তো বা মেয়েটা যেভাবে চাচ্ছে তার লজ হাউসরা তাকে সেভাবে দিতে পারছে না, কিংবা মেয়েটা যেটা করছে সেটা নিয়ে একটা উইসপারিং শুরু হয়ে যাচ্ছে, কানাকানি শুরু হয়ে যাচ্ছে। এটা আমাদের দেশে প্রবল মাত্রায় হয়, এটা সবাই জানে। তো এটা খুব একটা কমন গ্রাউন্ড। তো তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে মেয়েটার প্রবলেমটা না দেখে হাজবেন্ড তার প্যারেন্টস এর কথাটা শুনছে এবং যাচাই করতে চাচ্ছে না যে আসলে ঘটনার সত্যতাটা কতটুকু, ঠিক আছে, কিংবা একটা মেয়েও একটা হাজবেন্ডকে বুঝতে চাচ্ছে না, ঠিক আছে, হাজবেন্ডের পরিবেশটা বুঝতে চাচ্ছে না। এবং আর একটা জিনিস যেটা এটা খুব বেশি বেড়ে গেছে, সেটা হচ্ছে প্রবাসে যারা থাকে, প্রবাসে যেসব হাজবেন্ড থাকে, এই প্রবাসের হাজবেন্ডদের কি হচ্ছে যে তারা যেহেতু ওয়াইফের কাছাকাছি থাকতে পারছে না, হ্যাঁ 2-3 বছর হয়তো আলাদা থাকছে, ওয়াইফকে কিন্তু সে ঠিক মতন ভরণ পোষণটা পাঠায় না। অনেক হাজবেন্ড এরকম, আমরা অনেক হিস্ট্রি পেয়েছি, আমাদের কাছে কমপ্লেন আছে এরকম, যে হাজবেন্ড বিদেশে চলে গেছে, ভরণ পোষণটা যে মাসিক খোরপোশটা যেটা ওয়াইফ প্রাপ্য, ওয়াইফের এটা হক, সেটা কিন্তু হাজবেন্ড দিচ্ছে না, ঠিক আছে, গড়িমসি করছে। এবং ওখানেও দেখা যাচ্ছে যে একটা তৃতীয় একটা সম্পর্কে তৈরি হয়ে যাচ্ছে। এবং শুধু হাজবেন্ডের ক্ষেত্রে বলবো না, একটা ওয়াইফও একলা থাকার কারণে সে একটা ফ্রাস্ট্রেটেড ডিপ্রেসড একটা লাইফ পার করছে, হয়তো লজ হাউসে সেরকম ধরনের সাপোর্ট পাচ্ছে না, এবং সে একটা ফিজিক্যালি এবং মেন্টালি ডিপ্রাইভেশন তার মধ্যে কাজ করছে, এবং সে আস্তে আস্তে এটাকে পুঁজি করে সে এরকম একটা তৃতীয় সম্পর্ক কিংবা অ্যাডাল্টারি কেসে জড়িয়ে যাচ্ছে। এবং সেটা জড়িয়ে যেতে যেতে এমন একটা পর্যায়ে যাচ্ছে যে যেটা একটা ইরিভার্সিবল কেস হয়ে যাচ্ছে, মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, যেখান থেকে কেউ আর কাউকে সামনে নিতে পারছে না এবং ফিরে আসতে পারছে, তখনই কিন্তু এই ডিভোর্সের ঘটনাটা ঘটে যাচ্ছে, ঠিক আছে, এই একটা জিনিস। এবং প্রবাসী হাজবেন্ড যখন প্রবাসে থাকে, তখন কিন্তু দেখবেন যে অনেক সন্দেহ প্রবণতা ওয়াইফের মধ্যেও থাকে এবং হাজবেন্ডের মধ্যেও কাজ করে, প্রচন্ড সন্দেহ প্রবণতা কাজ করে, একে অপরের প্রতি আস্থা হারাতে শুরু করে, এবং সামান্য একটা কথা মেনে নিতে পারে না, এবং বিভিন্ন ভাবে মানে তাদের মধ্যে একটা টক্সিক রিলেশন বাড়তে থাকে। আমি কিন্তু এটা এক্সেপশনাল কেস বলছি, ঠিক আছে, সবের মধ্যে সব ক্ষেত্রে তো এরকম হয় না, যে ক্ষেত্রে এক্সেপশনাল কেস হয়ে যাওয়া ডিভোর্সটা বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি কথাগুলো বলছি। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের দেশীয় আঙ্গিকে আগের মতন কিন্তু নেই। এখন কিন্তু দেখবেন যে সবাই কিন্তু মোটামুটি, যে একটা আমাদের আঙ্গিকে সবাই কিন্তু শিক্ষিত নারী, মোটামুটি এডুকেশনটা তাদের বাড়ছে, এডুকেশন বাড়ার কারণে তারা স্বাবলম্বিতা অর্জন করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, নিজের ইনকাম সোর্সের কারণে তারা কিন্তু ওই হ্যারাসমেন্টটা এতটা স্যাক্রিফাইস এখন আর করতে চায় না, একটা লিমিট পর্যন্ত তারা করে। কিন্তু তারা যখন দেখছে যে না, তারা এখানে হ্যাপি হতে পারছে না, তারা হয়তো চেষ্টা করছে, তখন নারীদের ক্ষেত্রে এটা প্রবল মাত্রায় বেড়ে গেছে যে আমি তো স্বাবলম্বী, আমি এত কষ্ট হয়তো সহ্য করতে পারবো না, কিংবা আমি পারছি না, আমার এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে ওই দেখা যাচ্ছে শিক্ষিত নারীর পার্সেন্টেজটা বৃদ্ধি হচ্ছে, স্বাবলম্বিতা অর্জন করছে, এবং তারা বনিবনা না হলে ডিভোর্সের লাইনে চলে যাচ্ছে। এবং লাস্টলি আমি আমার আঙ্গিকে অবস্থান থেকে যেটা মনে করি, গ্রামের দিকে একটুখানি যে কথাটা বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে গ্রাম দেশে যেটা হয়, সেটা হচ্ছে ডাউরি সিস্টেমটার জন্য, ঠিক আছে, যে দেখা যাচ্ছে যে যৌতুকের যে প্রথাটা, যৌতুক ছাড়া একটা পুরুষ একটা নারীকে তার ঘরেই তুলছে না, ঠিক আছে, কিন্তু হয়তো বিয়ের সময় একটা খুবই গরিব ঘরের একটা মেয়ে বলেছে যে তার বাবা বলেছে আমি একটা সাইকেল কিনে দেবো, হ্যাঁ 20,000 টাকা দেবো, কিংবা একটা স্বর্ণের চেন বানিয়ে দেবো। আলটিমেটলি দেখা যাচ্ছে যে সে মেয়েকে পাত্রস্থ করছে ঠিকই, বিয়েটা করিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল, কিন্তু কিছু দিয়েছে কিছু দেয়নি, ওই কিছু কবে দেবে সেটা নিয়ে হাজবেন্ডের একটা পাশবিক নির্যাতন এবং লজ হাউসে একটা অত্যাচার শুরু হয়ে গেল। এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই ডাউরি সিস্টেমের কারণে এই মেয়েটা আর সহ্য করতে পারছে না, মেয়েটা হয়তো যদি সরে আসে, এটা যদিও মানে আমাদের গ্রাম দেশে খুব কম, ছেলেরাই ওই 3 তালাকের দিকে চলে যায়, তুমি আমাকে এটা দিতে পারছো না, 1 তালাক 2 তালাক 3 তালাক হয়ে গেল তালাক। তো এই জিনিসটার কারণে আমার কাছে মনে হয় এই ডাউরি যে সিস্টেমটা আমাদের গ্রাম্য যে মানে সংস্কৃতিটা, এটার জন্য অনেকাংশে
ডিভোর্সের মাত্রা অনেকাংশে বেড়ে যাচ্ছে। জি তো এই জি আর জি কি জি আমার কাছে অনেক এটাই আর সুন্দর কি। সুন্দর কথা 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 শুনলাম। আসলে এই যে ডায়ারি সিস্টেমটা তো এখন হচ্ছে যে গিফটের পর্যায়ে চলে এসেছে। এখন তো এটাকে আর মানে যৌতুক হিসাবে দেখা হয় না, এটা এখন গিফট হয়ে গেছে। এখন গিফট হচ্ছে হয়ে যে গেছে। আমরা গিফট দিই। হুম। হ্যাঁ, মানে আমাদের সমাজ হলে ঠিক আছে, যে যারা মোটামুটি একটু রিচ সোসাইটি, কিন্তু গ্রামে তো আসলে যেখানে নুন আনতে পান্তা কিন্তু ফুরিয়ে যায় আলটিমেটলি সেখানে যৌতুক তো আলটিমেটলি যৌতুক যৌতুক, এটা আমি গিফটের নাম দিচ্ছি আর যেই নাম দিচ্ছি, এটা কিন্তু ওই ঠিকই ঠিক যৌতুকটাকে মডিফাই করা আর কিছু না, লোকের চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছু নাই। আসলে হ্যাঁ সেটাই। যাই হোক, আমরা সুন্দর আলোচনা করছিলাম, দর্শকরা অনেকে অংশগ্রহণ করেছেন দেখা যাচ্ছে। তো আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর আমরা আবার চলে আসবো আলোচনা। চাচা আপনি কিন্তু নাম বেশি রাখেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি বাবা। দোয়া করবেন আমাদের জন্য। এ কাকা, করোনা ভাইরাস। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? খুব সাবধান। করোনা ভাইরাস কোভিড-19 নিয়ে সতর্ক সবাই। হাঁচি কাশির সময় টিস্যু বা কাপড় দিয়ে অথবা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার পাত্র ফেলুন। কাপড় সাবানে আধ ঘন্টা ভিজিয়ে ধুয়ে ফেলুন। ঘন ঘন 2 হাত সাবান ও পানি দিয়ে 20 সেকেন্ড ধরে ভালো করে পরিষ্কার করুন। হাত দিয়ে নাক মুখ চোখ স্পর্শ থেকে বিরত থাকুন। যেখানে সেখানে কফ ও থুতু ফেলা থেকে বিরত থাকুন। আসুন সবাই মিলে করোনা ভাইরাস কোভিড-19 প্রতিরোধ করি। কিছু পরিবেশন করার আগে কেন আমরা বারবার চেক করি? কার সাথে শেয়ার করি গোটা জীবন? কাকে বন্ধু হিসেবে বেছে নিই আমরা? অথচ সোশ্যাল মিডিয়াতে এলেই ভুলে যাই সব। একটু যাচাই করলেই বুঝবো নামগুলোর আড়ালে আছে অন্য মানুষ। তাই শেয়ার করার আগে একটু যাচাই করে নিন, কারণ ভাইরাসের মতোই ভয়ঙ্কর ভাইরাল মিথ্যা। এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, ওয়ার্কশপ, ল্যাবে নিবিড় প্রশিক্ষণ, সেই স্বপ্নের গ্লামার্স ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ। ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য এক অনন্য নাম মনোহারি মেলা। এখানে শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে ঘরের নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আর দেরি নয়, আজই চলে আসুন মনোহারি মেলায়। ক্রেতার সেবাই আমাদের লক্ষ্য, ক্রেতার সেবায় আমরাই সেরা। সত্ত্বাধিকারী রকিবুল হাসান, মনোহারিপট্টি, পুরান বাজার, মাদারীপুর। ফোন 019240922125 এবং 017153281188। বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের আজকের প্রবাসী স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ছিল ম্যারেজ, ডিভোর্স অ্যান্ড নালিটি অফ ম্যারেজ। তো আমরা আলোচনা করছিলাম এই বিষয়ে। তো আমাদের সাথে আজকে দেখলাম অনেকজন দর্শক অংশগ্রহণ করেছেন, অনেকে দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তার মধ্যে তাসুদ মন্ডল লিখেছেন, ডাক্তার দিদিমণি, আমার প্রশ্ন হলো আমাদের সমাজে কিভাবে ডিভোর্স কমানো যায়। সুন্দর প্রশ্ন করেছেন আপনি। গেস্টের কাছে চলে যাব। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো ডিভোর্স কমানো কিভাবে যায়, এটা হচ্ছে আসলে এটা হচ্ছে পারস্পরিক মূল্যবোধ, মর্যাদাবোধ বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, একটা হাজবেন্ডকে তার ওয়াইফকে মর্যাদাটাকে বুঝতে হবে। একটা ওয়াইফের মর্যাদাটা কোথায় সেটা অবশ্যই তাকে বুঝতে হবে, এবং ওয়াইফকেও একটা হাজবেন্ডের মর্যাদা বুঝতে হবে। ঠিক আছে, যে বিয়ে মানে শুধু পরস্পর থাকা না, পারস্পরিক মানে অবস্থান না,
বিয়ে মানে কিন্তু একজনের প্রতি আর একজনের বিশ্বাস, ঠিক আছে, একজন জি। পারস্পরিক বোধগম্যতা এবং একজনের প্রতি আরেকজনের রেসপেক্টনেস, ঠিক আছে। এই জিনিসটা যদি আস্থা, এই জিনিসটা যদি না থাকে, আস্থার অভাবটা যদি চলে আসে এবং বিশ্বাসটা যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিভোর্সটা বেড়েই যাবে, কমানো যাবে না। তা সেক্ষেত্রে আমি মনে করি যে একটা হাজবেন্ড ওয়াইফকে সবসময় ইউনাইটেড থাকতে হবে, ঠিক আছে। তাদের দুজনের মধ্যে একটা খুব হেলদি একটা রিলেশনশিপ মেনটেন করতে হবে। সেটা কিন্তু শুধু একটা ওয়াইফের দায়িত্ব না, কিংবা শুধু একটা হাজবেন্ডেরও দায়িত্ব না। হ্যাঁ, দুইজনের অবস্থানের থেকে দুইজনকে আগিয়ে আসতে হবে তাদের এই সম্পর্কটাকে হেলদি রাখার জন্য, সম্পর্কটাকে সোজা কথা চাষ করতে হবে। একটা ফসল মানে একটা সংসারকে ফসল হিসেবে যদি ধরেন, সেটা ফলানোর জন্য চাষাবাদের প্রয়োজন আছে, সেটাকে চাষ করতে হবে। তা সেটাকে চাষ করার জন্য দুইজনকেই কিন্তু আগাতে হবে, একজনের দ্বারা এটা কখনোই হবে না। একটা হতেই পারে, একটা ভুল বোঝাবুঝি হতেই পারে, দুইজনের দোষ থাকতেই পারে, কিন্তু নিজেদের মধ্যে যে মধ্যকার যে ইগোটা, হ্যাঁ, ইগোটাকে কিন্তু দুইজনকে একটু কন্ট্রোল করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, দুইজনের পক্ষ থেকে ছাড় দিতে হবে। তা না হলে এই ডিভোর্সটা কমানো যাবে না, বরঞ্চ বেড়েই যাবে। হাজবেন্ড কি চাচ্ছে সেটা ওয়াইফকে বুঝতে হবে, নিডসটা। ওয়াইফ কি চাচ্ছে সেটাও কিন্তু হাজবেন্ডকে বুঝতে হবে। তা আমার কাছে মনে হয় তাহলে হয়তো বা কিছুটা, এবং যারা লজ হাউস তাদেরও মেন্টালিটিটা দুইজনকে বুঝে চলতে হবে। যদি একান্নবর্তী পরিবার হয়, সেক্ষেত্রে কিন্তু এই ঝামেলাগুলো বেশি হচ্ছে। হ্যাঁ, একসাথে যখন 10টা মানুষ, একটা মেয়ে যখন নতুন একটা বৈবাহিক একটা বন্ধনে আবদ্ধ হয়, তখন কিন্তু সে তার বাপ মায়ের বাসা ছেড়ে নতুন একটা পরিবেশে যায়, এবং তাকে তাদের অন্যদের সাথে মানিয়ে নেওয়ার যে ক্যাপাসিটিটা, সেটা কিন্তু একটা মেয়েকে সহযোগিতা করা উচিত আমি মনে করি। মেয়েটা একটা সব বাবাকে ছেড়ে এসেছে, হাজবেন্ড এবং তার লজ হাউসের যারা রিলেটিভ আছে তাদেরকেও কিন্তু এগিয়ে আসা উচিত মেয়েটাকে আপন করে নেওয়ার জন্য, এবং মেয়েটারও উচিত তাদেরকে একটু আপন করে নেওয়ার যোগ্যতা অর্জন করা এবং তাদের সাথে মিলিয়ে এবং তাদের সাথে চলা। এবং সর্বোপরি সেটা তো একটা অন্য কথা বললাম, মেইনলি যেটা, যে হাজবেন্ড ওয়াইফকে দুইজনকে বুঝতে হবে। এছাড়া ডিভোর্সের যে রেটটা, এটা কমানো খুব কঠিন ব্যাপার হয়ে যাবে, কারণ আন্ডারস্ট্যান্ডিং লেভেল যদি না থাকে, সেখানে কিন্তু টক্সিক রিলেশনটা রাইজ করতে থাকে। হ্যাঁ, তো আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু একটু নিজেদের চেষ্টায় দুইজনকে বুঝে সমঝোতার মাধ্যমে, হ্যাঁ, কাউন্সিলিং এর মাধ্যমে দুজনের সাথে দুইজনের কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং ছাড়া কিন্তু এই জিনিসটা হবে না, আমার কাছে যেটা মনে হয়। অবশ্যই কাউন্সিলিং করতে হবে, এবং কাউন্সিলিং করে যে তার কি প্রবলেম, আমার কি প্রবলেম, এইভাবে মধ্যবর্তী যে প্রবলেম গুলো, হ্যাঁ, যে এগুলোর সলিউশন খুঁজতে হবে, এবং দুইজনকেই ছাড় দিতে হবে, দুইজনকেই তার মধ্যবর্তী যে দোষ ত্রুটি আছে সেগুলোকে কিওর করে আগাতে হবে। তাহলে হয়তো বা ডিভোর্সটা কমানো যাবে আর কি। সে খুব সুন্দর কথা শুনলাম। আসলে আসলে এটা উচিত, কারণ আসলে হয় কি, যে দুটো ফ্যামিলি থেকে দুজন আসে, এখন প্রত্যেকের মন জুগিয়ে চলা কারো পক্ষে আসলে সম্ভব না। সেটা একজন হাজবেন্ডকেও যেরকম বুঝতে হবে, একজন ওয়াইফকেও সেটা বুঝতে হবে। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু একজন হাজবেন্ড আর একজন ওয়াইফই সারা জীবন একসাথে থাকবেন, তো বাদ বাকি যারা থাকে আশেপাশে, তাদের কোন কথা ধরা উচিত আর কোন কথা ধরা উচিত না, তাদেরকে কিভাবে হ্যান্ডেল করা উচিত, এটা আসলে দুজন মিলে যদি এক সত্তা হয়ে কাজ করতে পারে, তাহলে আমার মনে হয় এই ঝামেলাগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসা যাবে। হ্যাঁ, যাই ডেফিনেটলি, হোক, অবশ্যই, আসলে এটাই হবে। আমাদের আজকের সাবজেক্টে একটা পোর্শন হচ্ছে নালিটি অফ ম্যারেজ। এই নালিটি অফ ম্যারেজ বলতে আসলে কি বোঝায়, একটু যদি বলতেন। জি। নালিটি অফ ম্যারেজ, এটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন। এটা প্রায় শোনা যায়, কিন্তু অনেকে এটা বোঝে, অনেকে আবার বুঝতে পারে না। আজকে আমি জিনিসটা একটুখানি ভেঙে বলছি। সেটা হচ্ছে, আমি যদি ফরেন্সিক পরিভাষায় নালিটি অফ ম্যারেজটাকে বোঝাতে চাই, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে দ্য ম্যারেজ, এটা ডেফিনেশন যদি বলতে চাই, তাহলে আমি বলবো দ্য ম্যারেজ নেভার টু হ্যাভ এক্সিস্টেড ইন ল। তার মানে হচ্ছে যে একটা বিয়ে বাতিলীকরণ, বিয়েটা ক্যান্সেলড হয়ে যাচ্ছে, ক্যান্সেলড ম্যারেজ, মানে বিয়েটা বাতিল ঘোষণা করা কিংবা হয়ে যাওয়া, হ্যাঁ, নিজে থেকে বাতিল হয়ে যাওয়া, এইটার নামই কিন্তু আসলে নালিটি অফ ম্যারেজ। এবং এই নালিটি অফ ম্যারেজটা আমাদের অহরহ এটা হচ্ছে, এবং কিছু কিছু গ্রাউন্ড আছে
যেখানে নালিটি অফ ম্যারেজটা হয়ে যায়। জি, আচ্ছা। তো আমাদের সাথে আজকে অনেকে অংশগ্রহণ করছেন, দর্শকদের খুবই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে। তো রেজাউল ইসলাম কাসর ভাই বলেছেন, দুজন ডাক্তারকে শুভেচ্ছা জানাই, আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধন্যবাদ জানাই অনুষ্ঠানের জন্য। আচ্ছা, আপনার বোধহয় অনেক স্টুডেন্ট আজকে আছেন এখানে, সবাই খুব ইন্টারেস্ট নিয়ে দেখছে অনুষ্ঠান, ভালোই লাগছে। আহ ওকে, একজন লিখেছেন, তাসুদ মন্ডল লিখেছেন, ইয়েস নাওয়াডেজ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইজ কমন কজ অফ ডিভোর্স। উৎপল বিশ্বাস লিখেছেন, মডার্ন মিক্সড হাইব্রিড সোসাইটি ইজন্ট রেসপন্সিবল ফর ডিভোর্স নাওয়াডেজ। কিছু কি বলবেন এ ব্যাপারে? মডার্ন মিক্সড হাইব্রিড সোসাইটি। অ্যাকচুয়ালি এটা বলতে মডার্ন মিক্সড হাইব্রিড সোসাইটি হচ্ছে মানে এখন আহ, সব মানুষেরই তো আসলে মেন্টালিটিটা মডার্নাইজড হয়ে গেছে। হ্যাঁ, আগের মতন ট্র্যাডিশনাল মেন্টালিটিতে কিন্তু অনেকেই চলতে চাচ্ছে না এবং পারছেও না। তো আমি যেটা এর আগেই বলেছি, একটা মেয়ে অনেক ছোটবেলা থেকে হয়তো একটু স্বাধীন চেতা পরিবেশে মানুষ হয়েছে, বাবা মার আদুরে মেয়ে। হ্যাঁ, কিন্তু সে হঠাৎ করে এমন একটা পরিবেশে গেল যেখানে কিনা দেখা গেল যে তার লজ হাউসে শ্বশুর বাড়িতে খুব ট্র্যাডিশনাল, তারা সে আগের পর্যায়ে রয়ে গেছে। কিন্তু জেনারেশন গ্যাপটা যেটা আসলে হচ্ছে জেনারেশন গ্যাপ, জেনারেশন যে অনেক ফার্স্ট হয়ে গেছে, মানুষের মেন্টালিটি কিন্তু জেনারেশনের তুলনায় বদলায়নি। কিছু কিছু পরিবার আছে 20 বছরের আগের জেনারেশনেই অবস্থান করছে, ঠিক আছে, কিন্তু মেয়েটা কিন্তু 20 বছরের পরের মেয়ে, ঠিক আছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, যে এখনের মেয়েটা তো আর 20 বছরের আগের যে ট্র্যাডিশনাল যে সিস্টেমটা রীতিনীতি, এটা তো সে আসলে ওভাবে ইউজ টু না, এবং সে হয়তো বোঝেও না, জিনিসটা মেনটেন করতে পারছে না। তো সেক্ষেত্রে আসলে মানে প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, এই সোসাইটিটা খুব তখন দেখা যায় যে অ্যাডজাস্টমেন্টটা খুব টক্সিক হয়ে যায়। আর এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বলতে যে তখন আমি বলিনি যে নালিটি অফ ম্যারেজ যেটা, হ্যাঁ, তো এটা তো বিয়েটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেলড ম্যারেজ। তো বিয়েটা কোন কোন ক্ষেত্রে ক্যান্সেল হতে পারে এটা কিন্তু আমি বলিনি, আমি আপনাদেরকে যে একটু আপনার কাছে একটু শেয়ার করতে চাই। তো কোন ক্ষেত্রে একটা বিয়ে না মানে নাল অ্যান্ড ভয়েড হতে পারে, নাল অ্যান্ড ভয়েড মানে নালিটি অফ ম্যারেজ হয়ে যায় আর কি। তো এটার ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আছে, এটা আমার কাছে এই জন্য আমার মনে হয় এটা প্রত্যেকের জানা দরকার। অনেকে আমরা হয়তো এই লস গুলো জানি না, এই যে আইন কানুন গুলো আছে এগুলো অনেকেই আমাদের অজানা। তো এইগুলো আমার কাছে মনে হয় যে কনসার্নিং একটা ইস্যুস। তো সেক্ষেত্রে আমি একটুখানি বলে দেই যে নালিটি অফ ম্যারেজটা কখন আসলে ডিক্লেয়ার হয় কিংবা নিজে নিজে এটা বাতিল বলে গণ্য হয়ে যায়। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এক নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এইজটা খুবই ইম্পর্টেন্ট। এইজ কি? একটা মেল, হ্যাঁ, তার ম্যারেজেবল এইজ হচ্ছে অ্যাট লিস্ট 21 ইয়ার্স, এবং একটা ফিমেলের ম্যারেজেবল এইজ হচ্ছে 18 ইয়ার্স। তো এই 21 ইয়ার্স এবং 18 ইয়ার্স এর বিলো দ্য এজ অফ 18 ইয়ার্স অ্যান্ড 21 ইয়ার্স এ যদি একটা মেল এবং ফিমেল ম্যারেজে আবদ্ধ হয়, বিয়েতে আবদ্ধ হয়, তাহলে কিন্তু সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। ওটা অটো সিস্টেমে বিয়েটা কিন্তু বাতিল বনে গণ্য হবে। হ্যাঁ, এটাকে মানে এটা একটা প্রধান কারণ হচ্ছে নালিটি অফ ম্যারেজের। এবং দ্বিতীয় যদি আমি কারণ বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে ল, আমি ল বলছি, একটা সেম সেক্সে কিন্তু কখনো বিয়ে হতে পারে না। হ্যাঁ, সেম জেন্ডার, তার মানে একটা মেয়ে মেয়ে কিংবা একটা ছেলে ছেলেতে কখনোই কিন্তু বিয়ে সম্পাদিত হতে পারে না। বিয়ের প্রধান শর্ত থাকতে হবে অপোজিট সেক্স, একটা ছেলে হতে হবে, একটা মেয়ে হতে হবে, তাহলেই কিন্তু সেটা একটা ম্যারেজের একটা গ্রাউন্ডের মধ্যে পড়বে। এবং ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এজ, যেটা আমি আগে বলেছি যে ফিমেলদের ক্ষেত্রে 18 ইয়ার্স এবং মেলদের ক্ষেত্রে 21 ইয়ার্স, তাহলে এই সেম সেক্সে কিন্তু বিয়েটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। আচ্ছা, তারপরে আর একটা আসি, সেটা হচ্ছে পার্মানেন্ট ইনস্যানিটি। হ্যাঁ, একটা লোক কিংবা একটা পুরুষ কিংবা নারী, সে কিংবা পার্মানেন্ট ভাবে বিয়ের সময় ট্রেস আউট হয়ে গেল, বিয়ে হচ্ছে, অনেক সময় এরকম কেস আছে, বিয়ের সময় দেখা গেল মেয়েটা পাগল, মেয়েটার সাথে কথা বলতে চাচ্ছে, কিংবা ছেলেটা মানসিক ভারসাম্যহীনতা বোঝা যাচ্ছে যে সে ঠিক করে কথা বলতে পারছে না, এবং এমন এমন কোনো কার্যকলাপ সে করছে যেটাই কিনা প্রুভড হয়ে যাচ্ছে সে কিন্তু মানসিক ভাবে মোটেও সুস্থ না। সেই মুহূর্তে কিন্তু দিস ম্যারেজ উইল বি নাল অ্যান্ড ভয়েড, ইচ্ছা করলে, এবং তখন কিন্তু এটা বিয়েটা বাতিল
হয়ে যাবে এবং সে করতে পারবে। তারপরে যদি একটা পুরুষ এবং একটা নারী বিয়ের সময়, হ্যাঁ, উপস্থিত সময় যদি এটা ট্রেস আউট করা হয়ে যায় যে সে অলরেডি প্রিভিয়াসলি তার একটা ভ্যালিড ম্যারেজ আছে কিন্তু সে সেটা গোপন করেছে, ঠিক আছে, সে অলরেডি পূর্ব বিবাহিত, তাহলেও কিন্তু দ্য ম্যারেজ উইল বি নাল অ্যান্ড ভয়েড। হ্যাঁ, ম্যারেজটা বাতিল হয়ে যাবে। এবং আর একটা কথা বলি, সেটা হচ্ছে যদি কোনো ম্যারেজের সময় যদি দেখা যায় যে কোনো একটা কনে মানে যে ওয়াইফ আর কি, সেটা প্রুভড হয়ে গেল কিংবা ট্রেস আউট করা গেল যে প্রিভিয়াসলি সে প্রেগনেন্ট বাই আনাদার ম্যান, ঠিক আছে, এটা যদি কোনোভাবে এটা জানাজানি হয়ে গেল কিংবা এটা প্রুভড হয়ে গেল যে সে যার সাথে বিয়ে করছে সে জানেই না যে সে এর আগে থেকে একটা অন্য পুরুষের দ্বারা সে গর্ভবতী হয়ে আছে, এক্ষেত্রে 100% ম্যারেজ উইল বি নাল অ্যান্ড ভয়েড, ঠিক আছে। এবং আমি আরো একটা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, এর আগে আমি অলরেডি বলেছি যে এনি টাইপ অফ HIV ইনফেকশন, এনি টাইপ অফ ডিজিজ লাইক লেপ্রোসি, এনি টাইপ অফ ভেনেরিয়াল ডিজিজ, এইসব ক্ষেত্রে যদি এটা প্রুভড হয় তাহলে ম্যারেজটা নালিটি অফ ম্যারেজ হয়ে যাবে। তো এই গ্রাউন্ডে ম্যারেজ কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সুন্দর জিনিস শুনলাম। একটু একটা প্রশ্ন একটু একটু করে আমি একটু একটা জিনিস ক্লিয়ার হতে চাচ্ছি যে এই নিয়মগুলো হচ্ছে এক এক দেশের আইন সাপেক্ষে, ঠিক না? মানে প্রত্যেক দেশের কি একই নিয়ম? এটা খুবই জি সুন্দর প্রশ্ন করেছেন, অত্যন্ত একটা বার্নিং কোয়েশ্চেন। এক এক দেশের আইন সাপেক্ষে বললে যে মানে খুব সঠিক হবে তা না, আসলে আমি একটু বলি, এটা কিন্তু ফরেন্সিক গ্রাউন্ডে আমি কথাগুলো বলছি। হ্যাঁ, আমরা কিন্তু এই ম্যারেজ, ডিভোর্স, নালিটি অফ ম্যারেজ, এটা কিন্তু আমাদের ফরেন্সিক সাবজেক্টের মধ্যেই পড়াতে হয়, আপনি জানেন। তো সেই জি জি গ্রাউন্ডে জি আপনি জি তখন বই খুলবেন, আপনি দেখতে পাবেন যে এই জিনিসগুলো জি কিন্তু লেখা। এখন এই ফরেন্সিক যে আমরা বই পড়াচ্ছি, এটা তো ইন্টারন্যাশনাল বই, এটা তো সারা দেশই পড়ছে। আমরা তো এটা জি আমাদের দেশের কোনো লেখা পড়াচ্ছি না। হ্যাঁ, হয়তো জি ইন্ডিয়া এটা করছে বা অন্যান্য দেশ করছে। তো মোটামুটি দেখা যাচ্ছে এটা কিন্তু এই গ্রাউন্ড গুলো কিন্তু প্রত্যেকটা দেশে কম বেশি সিমিলার, একটু ভ্যারিয়েশন থাকতে পারে লজ অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে, কিন্তু কমনলি কিন্তু এটা সেম। আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু জি মোটামুটি প্লাস মাইনাস এইটা প্রত্যেকটা দেশে কিন্তু এই জিনিসটা সিমিলার, যে আপনার মানে এটা এই লস গুলো অ্যাপ্লিকেবল আর কি, সবার জন্যই অ্যাপ্লিকেবল। না, আমি আমি ম্যাডাম আমি জানি, মানে যেহেতু পড়েছি সেহেতু জানি, কিন্তু আমার এখানে বলার পিছনে কারণ ছিল যে যেহেতু এখনকার বার্নিং ইস্যু গুলো নিয়ে কথা হচ্ছিল, তো এখন তো বিভিন্ন দেশে বোধহয় মানে আপনি তো জানেনই যে সেম সেক্সের ম্যারেজ অনেক দেশে কিন্তু ভ্যালিড করে দেয়া হয়েছে। তো সেই ভ্যালিড। ক্ষেত্রে দ্যাটস হ্যাঁ, ওয়াই আমি সেই ক্ষেত্রের জন্যই আসলে প্রশ্নটা করেছিলাম আসলে যে হ্যাঁ, এটার আপনি ব্যাপারে। এবার সুন্দর কথা বলেছেন। এইটাই আমি জি একটু আসি। এটা যেটা বলেছেন আমি একটু আগেই কিন্তু বলেছি যে কিছু কিছু মানে জি মোটামুটি জি আইনটা সেম, ঠিক আছে, লস জি গুলো সেম, জি জি কিছু কিছু এক্সেপশনাল থাকে যে কিছু কিছু দেশ, যেমন কিছু কিছু দেশ এই আপনার যেমন এটা তো সবাই জানে যে আমেরিকা, কানাডা, আপনার যে ধরনের মানে যেগুলো হচ্ছে আপনার ওয়েস্টার্ন কান্ট্রি গুলো, সেখানে কিন্তু আপনার মানে আপনার যে ফ্রি সেক্সটা করে সেটা কিন্তু কোনো জি বাধ্যবাধকতা নেই এবং তারা এটা করে, মেনটেন করে। আর আপনি যেটা বলেছেন সেটা আমি বলবো যে এটা কিছু কিছু দেশে প্রযোজ্য, সব দেশে কিন্তু না। জি 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 ইনচেস্ট জি একটা জি বলি, ইনচেস্ট যেটা কিনা সেক্সুয়াল রিলেশনশিপ ইন উইথ ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, লাইক এটা জি আপনি আমাদের ফরেন্সিকেই আছে, বিটুইন ফাদার অ্যান্ড ডটার, বিটুইন জি সিস্টার অ্যান্ড ব্রাদার, বিটুইন জি সান অ্যান্ড মাদার, বিটুইন জি আঙ্কেল, হ্যাঁ, এই জিনিসগুলো। জি তো এইটা কিন্তু সব দেশে কিন্তু প্রযোজ্য না। এটা আবার কোন দেশ ভ্যালিড করেছে জানেন? এটা ইন্ডিয়াতে কিন্তু এটা কিন্তু 100% এটা লিগাল, কিন্তু এটা কিন্তু জি অন্য জায়গায় লিগাল না। এই জন্য জি বলছি জি যে মতন এমন একটা রিলেশন যদি ইন্ডিয়াতে বৈধ করে দেয় তাহলে তো আমাদের আসলে বলার কিছু থাকে না, কিন্তু জি ইন্ডিয়াতে জি কিন্তু এটা বৈধ, অনেকেই জানে না। আর আপনি যেটা জি বলেছেন যে যেটা বললেন সেম সেক্সের যে ম্যারেজটা, এটা কিন্তু কিছু কিছু দেশে, সব দেশে কিন্তু এই জিনিসটা বৈধতা পায়নি, ঠিক আছে। জি জি এখন জি। কি হয়, এখন লজ অ্যান্ড অর্ডার তো প্রতি বছরই চেঞ্জ হচ্ছে, আচ্ছা আপডেট। ম্যাডাম, মানে যেহেতু আলোচনাটা একটু একটু মজাই লাগছে কথাটা বলতে, সেহেতু আমি জাস্ট আপনাকে একটু জিজ্ঞেস করার জন্য, সেটা হচ্ছে
রিসেন্টলি আসলে পেপারে বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এটা মানে দেখেছি যে বাঙালি মেয়ে, বাংলাদেশের জন্ম বাঙালি মেয়ে আমেরিকায় গিয়ে সেম সেক্স বিয়ে করেছে। এখন এই ম্যারেজটা কি আসলে ওইখানে, যেহেতু এটা ভ্যালিড, ওকে, ওইটা যখন বাংলাদেশে আসবে এটা কি তখন নালিটি অফ ম্যারেজে পড়বে? মেয়েটা এখন দেখতে হবে যে মেয়েটা ওখানকার সিটিজেন কিনা। এখানে কিন্তু অনেক কিছু আসলে ট্রেস আউট করার বিষয় আছে। মেয়েটা বাঙালি মেয়ে, কিন্তু বাঙালি মেয়েরা অনেকে ওখানে সিটিজেন থাকতে পারে, হ্যাঁ, তাহলে সেখানে সে কিন্তু সে দেশের ল অ্যান্ড অর্ডারটা প্র্যাকটিস করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাকে জি। কিছু বলার থাকবে না। কিন্তু সেই মেয়েটা যদি সে ধরনের কোনো সিটিজেনশিপ না থাকে, সে ওখানে লতে করলো, কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তো এটা আসলে কখনোই তাকে এটাকে ভ্যালিড করবে না। হ্যাঁ, এটাই জি। হচ্ছে মানে যে বাংলাদেশের যে সার্কামস্টেন্সেসটা, সেখানে কিন্তু এটা জি। ভ্যালিডিটি পায় না। ওই দেশে জি। পাচ্ছে, সেটা ঠিক আছে, জি। ওই দেশে পাচ্ছে, কিন্তু জি। এখানে আসলে অনেক কিছু ইন্টারনাল কিছু পয়েন্টস আছে যেগুলো রিভিউ করতে হবে, তারপরে এটার মন্তব্যটা আসলে সঠিক হবে আর কি। জি। আমাদের বোধহয় একটু নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা। হ্যাঁ, আসলে মানে এখনকার বর্তমানের অবস্থা সাপেক্ষে এমন কিছু অবস্থা হয়ে গেছে যে যে জিনিসগুলো আমরা আসলে কখনো চিন্তাও করতাম না, সেই জিনিসগুলো এখন দেখা যাচ্ছে, এবং সেই জিনিসগুলো আসলে আমাদের সামাজিক মানে সামাজিক রিলেশনশিপ গুলোকে এত কমপ্লিকেটেড করে ফেলেছে। আহ, বলছে কিন্তু সবাই যে এখন আর জিনিসগুলো ইজি হয়েছে, কিন্তু জিনিসগুলো আসলে অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। আর জানি না কমপ্লিকেটেড। এখন আসলে আমাদের দিন দিন মানুষজনের চিন্তা ভাবনা সবকিছু এত বদলে যাচ্ছে, এত বেশি কমপ্লেক্সিটি আসছে, এত বেশি কমপ্লিকেশন আসছে, তার মধ্যে সুস্থভাবে বেঁচে থাকাটা যে আসলে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা জানেন। যাই হোক, আমরা চাই যে সবাই যাতে সুস্থ মতো নিয়ম কানুনের মধ্যে থেকে, আহ ধর্মীয় ভাবে হোক, যেভাবে হোক, নিয়ম কানুনের মধ্যে থেকে যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, এটাই আমাদের আশা থাকবে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলেছি ম্যাডাম, আসলে আলোচনাটা এত ইন্টারেস্টিং ছিল যে মানে এটা নিয়ে কথা বলতে থাকলে দেখা যাবে যে পুরো রাত আমরা পার করে দিচ্ছি, আমাদের কথা শেষ হচ্ছে না। তো আমরা হয়তোবা এই সাবজেক্ট গুলো নিয়ে আমরা আরো একদিন এসে আলোচনায় সভায় অংশগ্রহণ করবো আপনার সাথে। আমাদের আসলে খুব ভালো লেগেছে আজকে, দর্শকদেরও খুব ভালো লেগেছে, দর্শকরা অনেক মানে ইন্টারেস্ট নিয়ে আজকে আমাদের সাথে ছিলেন, অনেকে দেখছেন, অনেকে প্রশ্ন করছেন। হ্যাঁ দর্শক, খুব ভালো লাগলো আজকে আপনারা আমাদের সাথে এই যে নিউ ইয়ারের দিনে, নববর্ষ বলবো না, ইংরেজি নববর্ষ যেহেতু, তো যাই হোক, এই নিউ ইয়ারে আপনারা আমাদের সাথে এত সুন্দরভাবে থেকেছিলেন। আশা করি পুরো বছরটা, যেহেতু আমাদের এটা একটা কথা প্রচলন আছে, বছরের প্রথম দিনে যা হয় সারা বছর তাই হয়, এটা তো একটা কথা প্রচলন আছে, সেই প্রচলন মতে বলবো, যেহেতু প্রথম দিনে এতজন ছিলেন আমাদের সাথে, এত সুন্দর ভাবে আমাদের সাথে থেকে আমাদের স্বতঃস্ফূর্ততার মাধ্যমে আমাদের প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করেছেন, আমরা চাচ্ছি, আমরা চাবো এবং আমাদের আশা থাকবে যে পুরো বছরের প্রত্যেকটা পর্বেই যাতে আপনারা আমাদের সাথে এভাবেই থাকেন। তো একদম শেষে ম্যাডাম আপনার কাছে বলা যে আমাদের তো শেষ করে দিতেই হবে, তো দেশে বিদেশে সবার জন্য, প্রবাসী বলেন দেশি বলেন সবার জন্য আপনার যদি কোনো উপদেশ থাকে যে আমরা কিভাবে ভালো থাকতে পারি সবকিছু নিয়ে, আপনি বলার পরে আমি তাহলে বিদায় নিই। জি, ধন্যবাদ। আমার কাছে শেষ পর্যায়ে আমি যেটা বলবো যে সেটা হচ্ছে, যেটা শুরুতেও বলেছি, যে আমরা একটা নতুন বছরে আমরা এন্ট্রি করলাম আজকে। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আবারও। তো এই গত বছর আমরা যে সাফারিংসটা ভোগ করেছি, হ্যাঁ, এখানে থেকে আমাদের কিন্তু শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। গণ সচেতনতা বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু আমরা যারা সচেতন না, ঠিক আছে, আমাদের গণ সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং সেই আঙ্গিকে আমাদের নিজেদেরকে কাজ করে যেতে হবে। আমরা শুধু শুনছি, উপদেশ শুনছি, কিন্তু মানছি না, তাহলে তো হবে না। তো আমি জন্য সবার উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করব আপনাদের কাছে, এটা আমার রিকোয়েস্ট, যে আপনারা এখন সেকেন্ড ওয়েভ চলছে করোনার, সবাই জানেন, তো দয়া করে আপনারা কাইন্ডলি সবাই একটু মাস্ক পরবেন। এটা অসম্ভব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাসের রুট অফ এন্ট্রিটা কিন্তু হচ্ছে আমাদের চোখ, নাক আর মুখ। হ্যাঁ, তার মানে আইস, ন্যাজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, এই তিনটা জিনিস যদি আমরা ব্লক করতে পারি, দেন আমরা কিছুটা আমরা নিরাপদে থাকবো, নিজেদেরকে নিরাপদে রাখতে পারবো হয়তোবা। এখন তো বিভিন্ন ধরনের করোনা বিভিন্ন আঙ্গিকে আসছে,
খুবই ডেঞ্জারাস করোনা গুলো আসছে, আপনারা সবাই জানেন। সেকেন্ড ওয়েভ চলছে, আপনারা কাইন্ডলি একটুখানি মাস্ক পরবেন এবং জনসমাগম যেগুলো সেই জায়গাগুলো কিছুদিনের জন্য আর একটু স্যাক্রিফাইস করবেন এবং সচেতনতার পরিচয় দিবেন, বারবার হাতটা ধোবেন এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। এবং সবচেয়ে বড় যেটা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাককে আপনারা স্মরণ করবেন, যার যার আঙ্গিকে থেকে, যার যার ধর্মে থেকে সৃষ্টিকর্তাকে আমরা স্মরণ করবো, যাতে আমাদের এই মহামারী থেকে এবং এই আমাদের এই মহামারী থেকে আমাদেরকে যাতে রক্ষা করেন। এটাই হচ্ছে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই নিজেরা যার যার জায়গা থেকে সচেতনতার পরিচয় দেন এবং ভালো থাকার চেষ্টা করেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী, আশা করি আপনাদের আজকে আসলে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে এই প্রোগ্রামটা। কারণ আসলে আমার আজকে আলোচনা করতে খুব মজা লাগছিল, খুব ভালো লাগছিল। কারণ আসলে সব সময় আমরা করোনা নিয়ে, সব সময় চিকিৎসা নিয়ে আলোচনা করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, আসলে আমাদের মাথার মধ্যে এখন করোনা ছাড়া আর কিছু নাই। কিন্তু আমাদের এই যে সামাজিক ব্যবস্থাগুলো, সামাজিক মূল্যবোধগুলো, সামাজিক সম্পর্কগুলো, এগুলো যে কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে, এবং এগুলোর যে বিভিন্ন রিলেশনশিপে বিভিন্ন ধরনের নিয়ম কানুন আছে, বিভিন্ন ভ্যালিডিটি আছে, নালিটি আছে, কত কি আছে আমরা আসলে কতটুকু জানি। আমরা হয়তোবা অনেকে জানি, হয়তো আমাদের কনসেপশন ক্লিয়ার না। তারপর আজকে আমাদের এই যে সাবজেক্টটা এত সুন্দরভাবে, যে ম্যারেজ, ডিভোর্স এবং নালিটি অফ ম্যারেজ, যেটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রত্যেকটা সামাজিক রিলেশনশিপের বেশ কিছু তথ্য নিয়ে এলো সামনে। আশা করি আপনাদের শুনতে অনেক ভালো লেগেছে, জানতে ভালো লেগেছে। এবং আমরা হয়তোবা ভবিষ্যতে কোনো একটা পর্বে আবার আসবো, আমরা নতুন নতুন এই ধরনের টপিক নিয়ে কথাবার্তা বলতে। খুব ভালো লেগেছে। বছরের প্রথম দিন সুন্দর আলোচনা হলো, আমাদের সবার খুব ভালো মতো অংশগ্রহণ হলো এবং সবাই খুব এনজয় করেছে। ইনশাল্লাহ আমরা নেক্সটে যতগুলো পর্ব আসবে, আমরা আবারও সুন্দর সুন্দর টপিক নিয়ে আমরা গল্প করব, আসবো, আলোচনা করব। এই আপনাদের সাথে আমাদের কথোপকথন, আলোচনা, এর ভিতর থেকে নতুন নতুন তথ্য বের হয়ে যাবে। তো আজকে আর সময় নষ্ট করব না, কারণ হচ্ছে আমাদের একেবারে সময় হাতে নেই। তো আমি প্রতিবারের মতো এই সপ্তাহের জন্য বিদায় নিয়ে নিব। আমি আগামী সপ্তাহে আবারও একই সময় আপনাদের কাছে চলে আসবো। উপস্থাপনায় আমি ছিলাম ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে ছিলেন ডক্টর নাশিদ তাবাসসুম খান। আজকে অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন তুহিন মাহমুদ, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন আব্দুল বাসিত দোলই এবং অনুষ্ঠান সমন্বয়ে ছিলেন রিয়াজুল ইসলাম কাউসার। এবং আমরা আগামী সপ্তাহে সেম টাইমে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো। আজকে বছরের প্রথম থেকে আশা করছি আপনারা সুস্বাস্থ্য লাভ করুন, পুরো বছরটা করোনা মুক্ত হয়ে যাক ইনশাল্লাহ। দেখা হবে। শুভরাত্রি। শিকড় টিভি।